ঠাস ঠাস করে শব্দে কেঁপে উঠল সাব্বিরের গাল। চোখের আধার দেখতে দেখতে সামনে দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে তাকায়। নীলা দাঁড়িয়ে আছে। নীলাকে দেখেই সাব্বিরের চোখটা নামিয়ে নিয়ে বলে, সরি নীলা, আমার ভুল হয়ে গিয়েছে। নীলার আগে গজগজ করে উঠে বলেন, তোর সাহস হলো কি করে আমার গাড়িতে হাত দেওয়ার? জানিস এই গাড়িটার দাম কত কোটি টাকা? আমার ভুল হয়ে গেছে নীলা, প্লিজ রাগ করে না। আসলে এমন গাড়ি কলেজে আগে দেখিনি তো, তাই ছুঁয়ে দেখার ইচ্ছে করছিল আর কি। সামনে থেকে যা তো ভিখারির বাচ্চা, সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল। আজ সকালে ওই চাকরানির মুখ দেখেছিলাম বলে এই ভিখারির দেখা পেলাম। সাব্বির কতক্ষণ নীলার সামনে দাঁড়িয়ে থেকে মাথাটা নিচু করে নীলার পাশ থেকে চলে আসে। কলেজ ক্যাম্পাস থেকে কলেজের ক্যান্টিনে আসতেই এগিয়ে আসে কয়েকজন ছেলে সাব্বিরের দিকে, আর এসেই হাসতে হাসতে বলে, কি রে সাব্বির, নীলা তোকে দেখি আজও মারলো? মারবেই তো, এই শালা মাফিজ যে কোনো জবাব দেয় না। আমি হলে তো শালিকে একদম কাঁচা চিবিয়ে খেতাম। হ্যাঁ ঠিক বলছিস, বাবার টাকা আছে তো তাই একটু বেশি ভাব নেয়। শালিকে একদিন বাগে পেলে পুরাই ছিঁড়ে খাবো। তার হবে না বলে মনে হয় রে, কারণ ওর ওপর তো আমাদের বস আসিফ ভাইয়ের নজর। আমরা হাত দিতে গেলে আমাদের হাতটাই কেটে নেয়। চুপ করতো আসিফ, বসকে আর মানতে ইচ্ছে করে না। শালা একটা পয়সাও দেয় না, শুধু দুপ্যাক খেতে দেয়। সাব্বির ওদের কথা শুনে কি বুঝলো জানি না, তবে ওদের পাশ কাটিয়ে ক্যান্টিনের দিকে যেতে নিবে অমনি রাহাত সাব্বিরের হাতটা চেপে ধরে আর বলে, আব্বে শালা যাচ্ছিস কোথায়? তোকে যেতে বলেছি আমি। রাহাতের কথায় সাব্বির থমকে দাঁড়ায় আর আমতা আমতা করে বলে, না ভাইয়া, তবে ক্ষুধা পেয়েছিল খুব, খেতে যাচ্ছিলাম আর কি। ওরে বাবা, তোর মতো ভিখারির বাচ্চা আবার ক্যান্টিনের দামি খাবার খাবে? এই আবির, সাকিল, চল চল, আজ আমরাও খাবো। আমাদের খাবারের বিলটা আজ সাব্বির দিবে। সাব্বির ওদের কথাটা শুনে মাথাটা নিচু করে ফেলে। সকালে বাবার থেকে নিয়ে আসা 100 টাকার নোটটা বুকের পকেট থেকে বের করে বার কয়েক দেখে নেয়। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললে রাহাতদের টেবিলের দিকে এগিয়ে গিয়ে মাথাটা আগের ন্যায় নিচু করে বলে, রাহাত ভাই, আপনি জানেনই আমি গরিব, নিজের পরনের কাপড়ও কিনতে পারি না। সেখানে আপনাদের পেট ভরে খাওয়ানো আমার জন্য বিলাসিতা হয়ে যাবে। আরে চুপ কর, ওসব আমরা জানি না। তুই আজ ট্রিট দিবি, আমরা যা খাবো খাওয়াবি, নয়তো তোকে এমন ডেয়ার দিব। কথাটা বলে রাহাত হেসে ওঠে। এমন সময় রাহাতকে থামিয়ে শাকিল বলে ওঠেন, আরে দোস্ত থাম থাম, ভিখারির পয়সায় পেট ভরে না, খাওয়া উত্তম। ওকে বল কি খাওয়াবে। একটু আগেই তো একটা মুরগি বানিয়ে বিফ তেহারি খেলাম। শাকিল কথায় আবির নিজেও সায় দিয়ে বলেন, হ্যাঁ রাহাত, শাকিল ঠিক বলেছে, ও শালাকে অন্যদিন সাইজ করব, আজ হালকার ওপর ছেড়ে দে। রাহাত মুচকি এসে সাব্বিরের টি শার্ট খামচে দিয়ে টেনে ধরে এগিয়ে নিয়ে আসে আর বলে, কি রে সাব্বির, বল কি খাওয়াবি? সাব্বির মাথা নিচু করে বলে, ওই আর কি ভাই, আপনাদের 2টো করে আলু সিঙ্গারা আর 1টা করে কোক খাওয়াতে পারবো। আচ্ছা যা, তোকে কিছু বলবো না আজ, কারণ পার্টনাররা সারা দিল না আজ। সাব্বির আশেপাশে তাকিয়ে ক্যান্টিনে কাজ করা বছরে 15 একটা ছেলেকে ডেকে বলে, ওই জয়, 6টা সিঙ্গারা আর 1 লিটার কোক নিয়ে আয়, রাহাত ভাইয়ারা বসে আছে তো। সাব্বিরের কথা শুনে মায়া ভরা চাহনিতে সাব্বিরের দিকে তাকায় জয়। তারপর দুষ্টুমি হাসি দিয়ে সিঙ্গারা কোক রেখে যেতেই গপাক গপ খেয়ে ফেলে ওরা। তারপর বড় বড় কয়েক চুমুক কোকের বোতলে চুমুক দিয়ে বিজয়ের হাসি হেসে সাব্বিরকে বলে, পেট ভরা ছিল বলে বেঁচে গেলি, চল ফোট এখন। রাহাতরা চলে যেতে সাব্বির ঢোক গিলে বসে পড়ে চেয়ারে। আধ খাওয়া প্লেটে পড়ে থাকা সিঙ্গারা আর কোকের দিকে তাকিয়ে মুচকি হেসে হুট করে সিঙ্গারাটা মুখে নিয়ে চিবাতে শুরু করে আর কোকের বোতল চুমুক দিয়ে জয়কে ডেকে ওঠে, জয়, একটা সস নিয়ে আয় তো, এদের তো সস দিতেই ভুলে গিয়েছি। সস কি করবে ভাই, সিঙ্গাড়ায় তো নেই। নেই মানে? দেখ না, 3 জনের প্লেটেই আধখানা 3টা সিঙ্গারা পড়ে আছে। জানিস তো বাবা বলেছে খাবার নষ্ট করতে নেই। ভাই তুমি এমন কেন, অন্য রেটও খাবে? দাও
ওসব আমি কুকুরকে খেতে দিব। না রে, এটা সম্ভব নয়। কুকুরকে দিলে আমি কি খাবো বল? এমনিতেই বিল 100 টাকা হয়ে গেছে, আমার কাছে আজ যে টাকা নেই। জয় সাব্বিরের কাঁধে হাত রেখে বলে, ভাই, তুমি আমার এইখানে কাজের ব্যবস্থা করে দিয়েছো। আগে আমি ফুটপাতে ঘুমাতাম, এখন ঘুমাই এই হোটেলে, 3 বেলা খাবারও খাই। বেশ, আজকে আমি তোমাকে খাওয়াবো। ধুর বেটা, বেশি ভালো সাজতে যাস না, তোকে না মারবো এক চট। ও তুমি যাই বলো, আমি আসছি বিরিয়ানি নিয়ে, একসাথে খাবো আজ। জয় চলে যায়। সাব্বির তাকিয়ে থাকে জয়ের দিকে। এই জয়কে কিছুদিন আগে ফুটপাত থেকে তুলে এনে হোটেলে মালিকে অনেক করে বলে চাকরি দিয়ে দিয়েছিল। না ছিল কোনো রকমের রক্তের সম্পর্ক, না ছিল পূর্ব পরিচিত, তবে সেদিন থেকেই জয় সাব্বিরকে নিজের আপন ভাইয়ের চেয়েও বেশি ভাবেন। জয় বিরিয়ানি নিয়ে আসে। সাব্বির খাবে না করলেও খেয়ে নেয়। তারপর 100 টাকাটা বিল দিয়ে ক্যান্টিন থেকে বের হতেই আবারও রাহাত সাব্বিরের টি শার্টের কলার চেপে ধরে বলে, ভিখারি বাচ্চা, আমাদের সিঙ্গারা খাইয়ে বিদায় করলি, আর তারপর নিজে বিরিয়ানি খেলি। তোকে তো আজ। কথাটা বলেই রাহাত সাব্বিরকে মারতে যাবে, অমনি সাব্বির বলে ওঠে, আরে আরে রাহাত ভাই, লাগছে, আমারে দয়া করে ছেড়ে দিন। আমি কিনে খাইছি, ওটা জয় ওর ভাগ থেকে আমাকে দিছিল। তাই তো বলি, তোর মতো খ্যাত আবার হোটেলে বসে বিরিয়ানি খেতে পারবে নাকি? রাহাত ছাড়, এর বস্তির ছেলেকে গা থেকে গন্ধ আসছে, দেখছিস কেমন? স্যালার আর ডাকার সময় পায় না, যখন তখন ডাকে, আর আমাদেরও যেতে হয়। চল না রাহাত, শুনলাম বেশ কয়েকটা মাল এনেছে, আর 2 প্যাকের জায়গায় পুরো বোতল মেরে দেবনি। কথাটা বলে হাসতে হাসতে চলে যায় ওরা। সাব্বিরও হাফ ছেড়ে বাঁচে। ক্লাসের শেষ বেঞ্চে চুপচাপ বসে পাশে নীলা স্যারের লেকচার শুনছে। ঠিক তখনই নীলা সাব্বিরকে খোঁচা মেরে বলে ওঠে, কে রে ভিখারির বাচ্চা, শুনলাম তুই নাকি ক্যান্টিনে ইদানিং বিরিয়ানি খাচ্ছিস। আমি কিনে খাইছি, ওটা জয় ওর ভাগ থেকে আমাকে দিছিল। সাব্বিরের কথা শুনে নীলা তাচ্ছিল্যের সুরে হেসে উঠে বলে, তাই বল, আমি ভাবলাম তুই কিনে খেয়েছিস। আচ্ছা এখন বল তো, তোর শরীর থেকে এত মিষ্টি গন্ধ কিসের? আতরের। আতর? ওয়াহ চুঠু শালা, তুই আজকের দিনে এসব আতর শরীরে দিয়ে আসিস? যা তো আমার পাশ থেকে, শালার আজকের দিনটাই খারাপ। কেন যে বারবার তোকে পাচ্ছি আমি আশেপাশে? আতর নিয়ে থুতু করার কি আছে? সে যাই হোক, আপনি বড়লোক, আপনাদের আর ব্র্যান্ডের বডি স্প্রে ছাড়া চলে না। কিন্তু আমার টাকা নেই অত, তাই বাজার থেকে এই 50 টাকার আতরই ভরসা। এই চুপ কর তো, তোর এইসব বক বক শুনতে ভালো লাগে না। আগামীকাল থেকে আমার সামনে আসিস না তো, তোকে আমার ভালো লাগে না। আমারও আপনাকে ভালো লাগলো। কেমন অহংকারী মেয়ে তুমি! বলি, এভাবে অহংকার নিজের মনে লালন করছো, দেখবে একদিন এটাই তোমার ধ্বংসের কারণ হবে। সাব্বিরের কথা শোনা মাত্রই নীলা রেগে গিয়ে ক্লাসের মাঝেই ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বসে সাব্বিরকে। থাপ্পড়গুলো খেয়ে সাব্বির স্তব্ধ হয়ে মাথাটা নিচু করে ফেলে। থাপ্পড়গুলো এত জোরেই ছিল যে গালের মাংস কেটে গিয়ে রক্ত বের হয় মুখ দিয়ে। এদিকে থাপ্পড়ের শব্দ শুনে স্যার সহ সবাই অবাক হয়ে তাকিয়ে সাব্বির ও নীলার দিকে। নীলা সবার তাকানো দেখে হনহন করে ক্লাস থেকে বের হয়ে চলে যায়। তবে নিশ্চুপ মাথাটা নিচু করে বসে থাকে সাব্বির। সাব্বিরে এমন বসে থাকা দেখে স্যারের খুব মায়া হয়। তিনি পড়ানো বাদ দিয়ে সাব্বিরের পাশে এসে বসে। তারপর একটা হাত পরম মমতায় সাব্বিরের মাথায় রেখে দিয়ে বলে, সাব্বির। স্যারের ডাকে সাব্বির মাথাটা তোলে, তাকায় পাশে। মুখের একপাশে ফুলে উঠেছে বেশ, হাতে আঙ্গুলের ছাপ স্পষ্ট। স্যার কিছুটা চমকে যায়। নিচু স্বরে সাব্বিরকে বলে, ইস, দেখছো মেয়েটা কিভাবে মেরেছে, কি করেছিলে আবার তুমি ওর সাথে? সাব্বির মুচকি হাসে, গিয়েও থেমে যায়। হাসিটা মুখেই বিলীন হয়ে যায়। ঠোঁট দুটো অনেক কষ্টে নাড়িয়ে বলে, আমি কিছুই করিনি স্যার। মেয়েটা কেন যে আমাকে দেখতে পারে না, কারণে অকারণে শুধু আমাকে মারে। সে তোমাকে দুর্বল ভাবে, তাই বারবার আঘাত করে। যাই হোক, শোনো, তুমি আর ওর আশেপাশে যেও না। কি দরকার বলো শুধু শুধু মার খাওয়ার? জি স্যার, চেষ্টা করি তো, তবে কেন যেন বারবার তার সামনেই পড়ি আমি। আজ থেকে আরও সাবধান হব।
স্যার উঠে চলে যান সাব্বিরের পাশ থেকে। সাব্বিরও মাথাটা নিচু করে উঠে আসে ক্লাস থেকে। গালে ভীষণ জ্বালা করছে ওর। কলেজে বাথরুমে ট্যাবের পানি খেয়ে গালে পানি দিয়ে গুঙ্গিয়ে ওঠে সাব্বির, ভীষণ জ্বলছে। মুখে পানি নিয়ে কুলি করতে গিয়েও আরেক দফা কেঁপে ওঠে। কুলির পানির সাথে রক্তও বেরিয়ে আসে। মনে মনে ভয় পায় সাব্বির। বাসায় গিয়ে রাতে কি জবাব দিবে ওর বাবা মাকে? আবারও ওর জন্য কাঁদবে ওর মা, যা ভীষণ খারাপ লাগে সাব্বিরের। বাথরুম থেকে বের হয়ে সাব্বির আশেপাশে তাকিয়ে দেখে ওর জুনিয়র কিছু ছেলে মেয়ে সাব্বিরকে হাসছে আর একে অপরে কি যেন বলছে, সাব্বিরকে ইশারা করে। সাব্বির সেসব দেখে মুচকি হেসে হাঁটতে থাকে সামনের দিকে। এমন সময় পেছন থেকে রাহুল নামের ছেলেটা বলে ওঠে, সাব্বির ভাই, আপনাকে আমরা সিনিয়র ভেবে সম্মান করি, তবে একটা কথা আপনাকে না বলেই পারছি না। আপনি আসলে ভীতু, ভীষণ ভীতু। একটা মেয়ে দিনের পর দিন আপনাকে বিনা কারণে মারছে, অথচ আপনি তাকে কিছু বলছেন না। এটা সত্যিই কষ্টদায়ক। সাব্বির রাহুলের কথা শুনে থমকে দাঁড়ায় আর ভাবতে থাকে, আসলেই তো আমি ভীতু নয় তো, কেন আমি দিনের পর দিন একটা মেয়ের মার খাবো? তবে কি আমার উচিত মেয়েটাকে উল্টো মারাম? কথাগুলো ভাবতে গিয়ে বিবেক নাড়া দেয় সাব্বিরের। মুচকি হেসে বলে, কি দরকার রাহুল এসব ঝামেলায় জড়ানো? কেউ কাউকে বিনা কারণে মেরে ভালো থাকতে পারে না। আজ যে আমাকে মারছে, আগামীকাল সে আমার কাছেই ক্ষমা চাইতে পারে। তুমি এসব না ভেবে পড়াশোনায় মন দাও, তাতেই তোমার মঙ্গল। জি ভাইয়া। সাব্বিরে আবারও হাঁটতে থাকে, উদ্দেশ্য কলেজ থেকে বাসায় ফেরা। কিন্তু কলেজ ক্যাম্পাসে পা রাখতেই পিয়ন হারুন চাচা দৌড়ে এসে দাঁড়ায় সাব্বিরের সামনে। তারপর হাঁপাতে হাঁপাতে বলে, আরে সাব্বির বাপ জান, তোমারে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছিলাম। তা কোনে ছিলে তুমি? আমি তো বাথরুমে গিয়েছিলাম। চাচা, তা তোমার হঠাৎ আমার খোঁজার কারণ? আর বললেন না, ওই নীলা আছে না, ওর বাপ আইছে, অধ্যাপক স্যারের রুমে বসে আছে, আমারে কি জানি বলবো। ও, তা আমাকে এখন কি করতে হবে? আমার লগে চলো এখন বাপজান, তারা অনেকক্ষণ হইল বইসা আছে। আচ্ছা ঠিক আছে, তবে চলো দেখে আসি বড়লোক সাহেব কি বলে। অধ্যাপক স্যারের রুমে ঢুকতে যাবে সাব্বির, অমনি শুনতে পায় ভেতর থেকে অধ্যাপক স্যারের রাগী কণ্ঠে ভেসে আসছে, আপনাকে এই লাস্টবারের মতো সাবধান করে দিচ্ছি জনাব নাহিন সাহেব। বারবার আপনাকে বলার পরও আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না, সত্যি বিরক্তিকর, যা দিন দিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। স্যার শান্ত হন, আমি আসলে সরি। আমি বারবার আমার মেয়েটাকে বলেছি রেগে গেলে আর যাই করো, কারো গায়ে হাত তুলো না, কিন্তু মেয়েটা শুনেই না আমার কথা। বা চমৎকার, কি পিতা আপনি আর কিভাবে শাসন করেন যে মেয়ে শোনে না? আপনি আসলে শাসন করেন তো, নাকি আমার সামনে এসে মিথ্যা বলেন? আপনি কিন্তু এবার বেশি বলছেন স্যার। ভদ্রভাবে কথা বলছি দেখে মাথায় উঠতে চাচ্ছেন? আমাকে কিন্তু ভুলে যাবেন না, আমি এখানকার সাবেক এমপি, সাথে সুনামধন্য ব্যবসায়ী। জি, আর এই কারণেই প্রতিদিন আপনার মেয়েকে কলেজ থেকে টিসি দিয়ে বের করিনি, তবে এবার করব। কারণ কি জানেন, আপনার মেয়ে পড়াশোনা তো নামেই নেই, উল্টো আমাদের কলেজে টপারে গায়ে হাত তুলে তাকে বারবার জুনিয়রদের কাছে অপদস্থ করে, যা আমি আর মেনে নেব না। আচ্ছা রাখুন তো আপনার ভকবক, টপার না ছাই ওসব আমি জানি না। আর আপনি আরেকটা বেশি কথা বললে আমি এমন ব্যবস্থা করব যে এ চেয়ারটা সারা জীবনের জন্য ছেড়ে দিতে হতে পারে। অধ্যাপক স্যার বেশ রেগে যান, রুক্ষ ভাষায় কিছু বলতে যাবে তার আগেই সাব্বির দরজায় নক করে বলে, মে আই কাম ইন স্যার? সাব্বিরের কথা শুনে অধ্যক্ষ স্যার শান্ত হন, নরম কণ্ঠে বলে, আরে আসো সাব্বির, তোমাকে আমার রুমে আসতে পারমিশন নিতে হবে নাকি? সাব্বির রুমে ঢুকতে ঢুকতে বলে, স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আজ আবারও তোমার অনেক সহপাঠী বিচার দিয়ে গেছে। বিচার? হ্যাঁ, তোমাকে নাকি আবার নীলা মেরেছে, আর এটা একদম সহ্য করতে পারছি না। তোমার সহপাঠীরা এর বিচার চায়, বিচার না পেলে তারা মানববন্ধন করতে প্রস্তুত, যার জন্য তোমাকে আর নীলার বাবাকে ডেকেছে। সাব্বির এবার চেয়ারে বসে থাকা ভদ্রলোকের দিকে তাকায়।
ভদ্রলোকও তাকিয়েছিল সাব্বিরের দিকে। দুজনে চোখাচোখি হতেই ভদ্রলোক চোখটা নামিয়ে নেয় আর বলেন, দেখো ছেলে, তোমাকে আমি চিনি না, তাই ঝামেলা না করে একটা কথা সরাসরি বলে দিই। আমার মেয়ে একটু রাগী, তাই তুমি আর ওর সামনে বা আশেপাশে এসো না। দরকার হলে কলেজ থেকে চলে যাও। সাব্বির নাহিয়ান সাহেবের কথায় পাত্তা না দিয়ে স্যারের দিকে তাকিয়ে বলে, স্যার, আমাকে কি এখন যাওয়ার অনুমতি দিবেন? আমার বাসায় যেতে হবে। এসব ভদ্রবেশী ছোট লোকদের দেখতে ইচ্ছে করছে না আমার। কেমন এক বাক্যতে বলে দিল আমাকে কলেজ ছেড়ে দিতে। বাদ দাও সাব্বির, জানি তো সবাই শিক্ষিত হয় না। যাই হোক, তুমি আর কলেজে ছেড়ো না। দরকার হলে অমন 100টা নীলাকে আমার কলেজ থেকে তাড়িয়ে দেবো, তবু তোমাকে রাখবো, কারণ দুষ্টু আর বলদ গরুর চেয়ে শান্ত গরুই ভালো। নাহিয়ান সাহেব বেজায় রেগে যান, চিৎকার করে উঠে গিয়েও থেমে যান। সাব্বিরের দিকে কটকট করে চোখে তাকিয়ে বলে, এর প্রতিশোধটা আমি নেব, বলে রাখলাম। আমাকে অপমান করলি তোরা দুজন। ভুলে যাস না আমি সাবেক এমপি, আমার অনেক ক্ষমতা। হ্যাঁ জানি, আর তাই তো মেয়েটাকে বানিয়েছেন অমানুষ। সময় থাকতে মেয়েটাকে শুধরিয়ে ফেলুন, কারণ বলা তো যায় না কখন ধৈর্যের ভাত ভেঙে যায়। নাহিয়ান সাহেব আট্টু শব্দ না করে বেরিয়ে যান অফিস থেকে। সাব্বিরও বের হতে যাবে, অমনি অধ্যক্ষ স্যার বলে ওঠেন, সাব্বির, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, মনে আছে তো সামনেই পরীক্ষা, তোমাকে এবার টপ হতেই হবে। কিন্তু চেষ্টা করব স্যার। চেষ্টা নয়, করে দেখাতে হবে। যদি টপ হতে পারো, আমি বললাম কলেজের পক্ষ থেকে তোমাকে একটা নতুন ল্যাপটপ কিনে দেওয়া হবে। সাব্বির মুচকি হেসে বেরিয়ে আসে অফিস থেকে। আবারও হাঁটতে থাকে ক্যাম্পাসের সামনে দিয়ে। এমন সময় একটা মেয়েলি কণ্ঠ কেউ একজন ডেকে উঠে সাব্বিরকে। সাব্বির, এই সাব্বির, দাঁড়াও। সাব্বির থমকে দাঁড়িয়ে যায়। পেছনে তাকিয়ে দেখে মেহু ওর দিকে হাত নাড়াতে নাড়াতে এগিয়ে আসছে। সাব্বির এগিয়ে যায়। তারপর, আরে মেহু, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কেন, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? আরে না, তুমি ছাড়া কেউ আমাকে ডাকে নাকি বলো? সে যাই হোক, হঠাৎ নিজের এলাকা ছেড়ে এখানে যে? কারণ আছে বলে এইখানে। ধুর, হেয়ালি না করে বলো তো তুমি হঠাৎ এখানে কেন? বাবার সাথে দেখা করতে এসেছিলাম, আর একটা খুশির খবরও এনেছি। তাই নাকি? তা বলো তোমার সেই খুশির সংবাদ। আমি আমার আগের কলেজ থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছি। আজ থেকে তোমার সহপাঠী আমি। বাহ, এ তো দারুণ। তা অধ্যাপক স্যার কিছু বলেনি? তুমি না কত কত রিকোয়েস্ট করে রাজশাহীতে পড়তে গেলে, আর হঠাৎ সেখান থেকে বাগুড়া? বাবার জন্যই এলাম। কি দরকার বাবা মাকে ছেড়ে দূরে মাসে থেকে পড়তে? যাই হোক, তোমাকে তখন দেখলাম বাবার রুম থেকে বের হতে। তা কি করতে গিয়েছিলে? আর বলো না মেহু, এই কলেজে একটা মেয়ে আছে, নাম নীলা। মেয়েটা আমাকে দু চোখে দেখতে পারে না, সামনে পেলে বিভিন্ন অজুহাতে মারে। বেশ তো করেছে। তা তুমি বুঝি শুধু চুপচাপ মারগুলো হজম করে নাও? তো কি করব? আমিও কি মারবো নাকি তাকে? তুমি তো জানোই আমি মেয়েদের অতিরিক্ত সম্মান করি। আর তার কারণেই তোমার কপালেই শুধু চোটে মাইর। ঠিক বলেছি না? তা অবশ্য ঠিক বলেছ। যাই হোক, আমি আজ যাই কেমন? আমার আবার টিউশনি যেতে হবে। টিউশনি? লেখাপড়া বাদ দিয়ে আজকাল টিউশনিও করতে শুরু করেছো নাকি? তাছাড়া কি করব, চলতে তো হবে নাকি? বাবার ওই 10,000 টাকার বেতনের চাকরিতে সংসার তো আর চলে না, সেখানে পড়ালেখার খরচ দিব কি করে? আঙ্কেলকে ছোট করবে না সাব্বির, একদম। তিনি যথেষ্ট করেছেন। তা আন্টির কি অবস্থা? আজ যাবনি তোমাদের বাসায়? ভুলেও এটা করো না, আমাদের বাসটা আগের চেয়েও খারাপ হয়ে গিয়েছে। তোমাকে বসতে দেওয়ার মতন চেয়ারও নেই, শুধু শুধু কষ্ট হবে তোমার। এই যে মিস্টার, বেশি কথা বলা শিখলে কোথা থেকে? আমি ছিলাম না আর তাতে এত কথা বলতে শিখে গেছো? আজ আমি যাবই, যাব মানে যাব, বুঝতে পারছো? আমি যাবই। সাব্বির মুচকি এসে মেহুর গাল টেনে দিয়ে বলে, যেদি ভাবটা গেল না আর তোমার। আচ্ছা যেও, তবে থাকবে না বাসায় বুঝলে, টিউশনি আছে। মেহু আর কিছু বলতে যাবে তার আগেই মেহুর বাবা অধ্যাপক আব্দুল্লাহ স্যারের পেছন থেকে বলে ওঠেন, আরে তোরা দুজন এখানে? আমি ভাবলাম তোরা চলে গিয়েছিস। বাবার কথা শুনে মেহু পেছন ফিরে মুচকি হাসি দিয়ে বলে, আর বলবো না বাবা,
সাব্বিরকে অনেক দিন পর দেখলাম তো, তাই আর বাসায় যাওয়া হয়নি, গল্প করছিলাম। কারো সমস্যা নেই, তবে এখন চলো বাসায়। আমি বাসায় যাচ্ছি, কলেজ বন্ধ হয়ে যাবে এখন। মেহু সাব্বিরের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে, জনাব টপার বয়, আজ আসি, বিকেলে ঠিক সময়ে তোমাদের বাসায় উপস্থিত হব, মনে রেখো। মেহু তার বাবার সাথে গাড়িতে করে চলে যায়। সাব্বির কতক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও হাঁটতে শুরু করে। উদ্দেশ্য টিউশনিতে যাওয়া। ডাইনিং টেবিলে রাগে গজগজ করতে করতে নারিয়ান সাহেবের হাতে থাকা গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। মেয়ে নীলার দিকে তাকিয়ে বলে, তোকে কতবার বলেছি যে কারো উপর হাত তুলিস না, কিন্তু তুই আমার কথাই শুনিস না। জানিস না ওই ভিখারির বাচ্চা কলেজ টপার? ওকে মারা মানে পুরো কলেজকে মারা। আমি এখন যদি নিজের ক্ষমতা দিয়ে কিছু করি তাহলে দেখবি পুরো কলেজের ছাত্রছাত্রী সবাই মানববন্ধন শুরু করবে। নীলা ওর বাবার কথায় জবাবে স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠে, আমি জানি বাবা, তবে তুমি ভয় পাচ্ছ কেন? আমি খোঁজ নিয়ে জেনেছি ওই ভিখারির বাচ্চার বাবা আমাদের অফিসের পিয়ন। মেয়ের কথা শুনে নারিয়ান সাহেবের মুখে দুষ্টুমির হাসি ফুটে ওঠে। তবুও মুখটা গোমড়া করে বলে, সে যাই হোক, আজ তোমার জন্য আমাকে কলেজে অপমানিত হতে হলো। আমি চাই না তুমি আর কারো গায়ে হাত তোলো। জানোই তো ইদানিং ছাত্ররা অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠছে। যে কোনো সময় একটা আন্দোলন করে ফেললেই পুরো জীবন আমার জেলে কাটাতে হতে পারে। আরে ধুর বাবা, তুমি দেখছি প্রচুর ভিতর ডিম হয়ে গেলে। আমি তোমার মেয়ে, বুঝলে? কোনো ভয় নেই। ওই কুত্তার বাচ্চাকে আমি এমন শিক্ষা দেব যে জীবনে অপমান করতে সাহস পাবে না। নারিয়ান সাহেব এবার কিছু থেমে যান। টিপ টিপ পায়ে মেয়ের পাশে গিয়ে বসে শান্ত কণ্ঠে বলে, আচ্ছা আগে বলতো, তুই কেন ছেলেটাকে বিনা কারণে মারিস? ও কি কিছু করেছে তোর সাথে? আমি তো দেখলাম ওর এক গাল পুরো লাল হয়েছিল। হবে না আবার? ক্লাসে অনেক জোরে মেরেছি যে। ওসব বাদ দে, আগে বলতো তুই কেন ওকে মারিস? ও কি কিছু করেছে, নাকি এমনি রেগে গেলেই ওকে মেরে রাগ কন্ট্রোল করিস? আর বলো না বাবা, ওর জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ড মেহুকে হারিয়েছি। ওর ভিখারি বাচ্চার জন্য মেহু আমাকে সময় দিত না। তুমি তো জানোই মেহুকে আমি কত পছন্দ করি। বুঝলাম, তবে শোনো মা, তোমার মা মারা যাওয়ার পর থেকে আমি তোমাকে তেমন কিছু বলিনি, তুমি কষ্ট পাবে বলে। তবে না বলে আর পারছি না। আজ থেকে তুমি আর ওই ছেলের গায়ে হাত দিও না। পারলে এড়িয়ে যেও, কথার আঘাতে তাকে কষ্ট দিও, তবুও গায়ে হাত দিও না। জানোই তো গায়ে হাত তুললে দাগ আর প্রমাণ থেকে যায়, কিন্তু কথার আঘাতের কোনো চিহ্ন থাকে না। ঠিক আছে বাবা, এখন তুমি যাও, আমি রুমে যাই। ভালো লাগছে না আর এসব বক বক। নারিয়ান সাহেব চলে যান বাইরে আর নীলাও রুমে চলে যায়। স্যার, আজকেও কি কেউ আপনাকে মেরেছে নাকি? আজও মশা মারতে গিয়ে নিজের গালের 12টা বাজিয়ে ফেলেছেন। পড়াতে পড়াতে ক্লাস 10-এর ছাত্রের মুখে এমন কথা শুনে কিছুটা লজ্জা পায় সাব্বির। তবুও নিজের লজ্জায় পাওয়া ভাবনাটা কাটিয়ে বলে ওঠে, আবার তুমি আমার গাল নিয়ে পড়ে আছো? তোমার কাজ পড়া, তুমি পড়াটাতেই গুরুত্ব দাও। কি দরকার এসব ফালতু প্রশ্ন করার আরাফাত? সরি স্যার, তবে আসলে আপনাকে একটা কথা বলবো করে বলা হয়নি এতদিন। কি কথা শুনি? আসলে স্যার, আমার আপু নাদিয়া আছে না, সে রোজ দরজা খুলে দিয়ে আপনার গাল দেখে আমাকে জোর রান্নাঘর থেকে ডেকে নিয়ে গিয়ে আপনাকে বলতে বলে আপনার গালে আবার কি হলো। বুঝেছি, তোমার আপুকে বলবে আর যেন এসব প্রশ্ন না করে, তবে আমি আর পড়তে আসবো না। ঠিক আছে স্যার। পড়তে মন দেয় আরফাত। সে জানে সাব্বির এক কথার মানুষ, সে যা বলবে তাই করে। সে যদি ওর বাবা মাকে এসব ফালতু প্রশ্নের করার কথা বলে দেয় তবে পিঠের চামড়াটা তুলে নেবে ওর বাবা মা। আরাফাতকে ফিজিক্সের অঙ্ক করতে দিয়ে সাব্বির মনে মনে ভাবতে থাকে নাদিয়ার কথা। সদ্য ইন্টারমিডিয়েটের ভর্তি হওয়া মেয়ে, এখনই তো সময় আবেগে বসে ভুল করা। তবে কি নাদিয়া কোনো ভুলের মাঝে পা দিয়ে ফেলেছেন? সাব্বিরের ভাবনার মাঝেই নাদিয়ার নাস্তা নিয়ে আসে। সাব্বির চোখ তুলে নাদিয়ার দিকে তাকিয়ে দেখে নাদিয়ার চেহারায় হতাশের চিহ্ন। চোখ নামিয়ে দিয়ে সাব্বির ট্রে থেকে আপেলের টুকরোটা মুখে দিয়ে বলে, নাদিয়া, আজকাল উল্টোপাল্টা প্রশ্ন করিয়ে নিচ্ছ নিজের ভাইকে দিয়ে। নাদিয়া থতমত খেয়ে যায় সাব্বিরের কথায়। আমতা আমতা করে বলে ওঠে,
কই কই না তো স্যার। মিথ্যা বলে লাভ নেই, বুঝলে নাদিয়া? আমি আরাফতকে পড়াতে পড়াতে খেয়াল করেছি তুমি বারবার দরজার আড়াল থেকে উকি দাও এই দিকে। নাদিয়া নিশ্চুপ হয়ে যায় সাব্বিরের কথায়। কি বা বলবে, সাব্বির তো ঠিকই বলেছে। নাদিয়া রোজই উকি দেয় আড়াল থেকে। সাব্বির দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, এসব করো না নাদিয়া, মন দিয়ে পড়াশোনা করো। এই সময়টা অনেকেই আবেগের বশে ভুল করে ফেলে। আমি আশা করছি তুমি সেই ভুলটা করবে না। জি জি স্যার। কথাটা বলে নাদিয়া চলে যায়। এতক্ষণ আরফাত স্যার আর বড় বোনের কথাগুলো শুনছিল। ক্লাস 10-এর আরফাত সে বোকা নয়, সে বুঝে গেছে তার বোনের মনে স্যারের জন্য অন্য কিছু চলছে। সেদিনের মতো সাব্বির আরফাতকে পড়িয়ে বাসার আসতে থাকে। এদিকে স্যারকে বিদায় দিয়ে আরফাতের মুহূর্ত দেরি না করে তার বোনকে ঘরে ঢুকতে দেখতে পায় নাদিয়া কাঁদছে। আরফাত অবাক হয়ে বলে ওঠে, এ কি রে আপু, তুই কাঁদছিস কেন? আরফাতে কণ্ঠ শুনে দ্রুত নাদিয়া চোখগুলো মুছে নিয়ে বলে, কই কই আমি কাঁদছি না তো, মনে হয় চোখে কিছু গিয়েছিল রে। আরফাত ওর বোনের পাশে বসে আর বলে, আপু, তুই আমার বেশি না 2 বছরের বড়। আমি সবই বুঝি। স্যারকে তুই ভালোবাসিস, তাই না? নাদিয়া ভাইকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ রে ভাই, তোর স্যারটাকে আমি ভীষণ ভালোবাসি। জানিস তো স্যারের মতো বলো তার একটাও নেই। রোজ কলেজে গেলেই দেখি একটা মেয়ে তোর স্যারকে ভীষণ মারে, তাও বিনা কারণে। বুঝলাম, আর এতে তোর বুঝি কষ্ট হয়? তা হবে না আবার? ভালোবাসার মানুষকে কেউ আঘাত করলে আমারও লাগে, বুঝলি? আরফাত মুচকিয়ে এসে বলে, তাই পুরোপুরি পাগলি হয়ে গেছিস আপু আমার স্যারের প্রেমে। স্যার বাদে অন্য কেউ হলে আমি আজই বাবাকে বলে দিতাম। তবে স্যারের প্রেমে পড়েছিস বলে আর কিছু বলবো না, কারণ আমি জানি স্যার ভীষণ ভালো মনের একজন মানুষ। আন্টি, ও আন্টি, কোথায় গেলে তুমি? দেখো কে এসেছে। টিউবওয়েল থেকে পানি তুলতে তুলতে মিষ্টি কণ্ঠে আন্টি ডাক শুনে রাহেলা বেগম পেছনে ফিরে তাকিয়ে চমকে ওঠে মেহুকে দেখে। ছুটে গিয়ে মেহুকে বুকের মাঝে টেনে নিয়ে বলেন, আরে আমার মিহু মা। হ্যাঁ আন্টি, কেমন আছো ওগো তুমি? আগের চেয়ে দেখছি বেশ মুটিয়ে গেছো। রাহেলা বেগম শরীরে 3 বার থুতু ছিটিয়ে বলে, এইসব বলতে নাই, নজর লাগবে আবার আমার। তা বল, হঠাৎ এতদিন পর এলি কেন? সেদিন তো চলে গেলি, কত বললাম সাব্বিরের সাথে পড় না মা, কিন্তু শুনলি না। আর কি বলবো আন্টি, যার জন্য রাজশাহী গেলাম সে ব্যাটাই তো স্কলারশিপ নিয়ে গতকাল চলে গিয়েছিল কানাডা, তাই আমিও আবার বগুড়া আসলাম। মানে তোর আবার কোন ব্যাটার লগে ইটিস পিটিস শুনি? আছে গো আছে, সময় হলে দেখে নিও। যাই হোক, তোমার ঘরে নাকি একটা চেয়ারও নেই আমাকেই বসতে দেওয়ার মতো। রাহেলা বেগম, কে বলছে তোরে চলে ঘরে? কয়দিন আগেই সব নতুন কিনছি বুঝলি। রাহেলা বেগম মেহুকে নিয়ে ভেতরে চলে যায়। মেহু বাসায় ঢুকতে দেখতে পায় আগের সেই টিনের 2টো ঘর আর নেই, তার বদলে উঠেছে 4টা ইটের ঘর, ছাদ ও ঢালাই করা। মনে মনে মেহু বেশ রেগে যায়। সাব্বির ওকে তবে মিথ্যা বলেছিল। রান্নাঘরে কলাপাতা পিঠা ভাজতে ভাজতে গল্প করছে রাহেলা বেগম আর মেহু। রাহেলা বেগম মেহুর সাথে হাসি মুখে কথা বললেও আদৌ তিনি খুশি নন মেহুর কথা শুনে। ঠিক করে রেখেছিলেন মেহুকেই তার ঘরের বউ করে আনবে। এর মধ্যে সাব্বির চলে আসে বাসায়। সাব্বিরকে দেখেই মেহু রান্নাঘর থেকে বের হয়ে গিয়ে যায়, সাব্বিরের দিকে তাকায়। তারপর সারপ্রাইজ! সাব্বির ভুরু নাচিয়ে বলে, কিসের সারপ্রাইজ রে মেহু? কিসের আবার? তোকে বলেছিলাম না তোর বাসায় আসবো, দেখ এসে গেছি। তাতে কি হয়েছে? যা কিচেনে গিয়ে ওই 2 পয়সার কলাপাতার পিঠা খা। মেহু সাব্বিরকে খোঁচা মেরে বলে, এছাড়া আর কি বা খাওয়াতে পারবি তুই শুনি? সাব্বির মেহুর খোঁচা শুনে খানিকক্ষণ চুপ থাকে, তারপর মুখে হাসি টেনে বলে, আজ বলবো না সেটা, তবে একদিন তোকে সারপ্রাইজ দেব, বুঝলি? ভীষণ বড় সারপ্রাইজ। অপেক্ষায় থাকলাম ভাই, এখন চল কলাপাতা পিঠা খাই দুজন একসাথে, বেশ হয়েছে।
রাতে মেহু বিদায় নিতেই সাব্বিরকে রাহেলা বেগম আফসোসের সুরে বলে ওঠেন, রাহেলা বেগম বলল, আমার স্বপ্ন আর পূরণ হলো না রে বাবা। সাব্বির খেতে খেতে বলেন, কি স্বপ্ন পূরণ হলো না মা? কত স্বপ্ন ছিল মিহুকে তোর বউ করে ঘরে আনুম, কিন্তু আজ মিহু কইল ওর নাকি বয়ফ্রেন্ড আছে, তার জন্যই ও রাজশাহী গিয়েছিল। হ্যাঁ গিয়েছিল তো, তাতে কি হয়েছে মা? আর শোনো, যোগ্যতা আর পারফেক্টনেস বলে একটা কথা আছে। তোমার বাহানা দেখে আমি অবাক হচ্ছি। মেহু অধ্যাপক বড়লোক বাবার মেয়ে, আর আমি সামান্য পিয়নের ছেলে। আমার সাথে ওর যায় না, বুঝলে? তোর আর কথা, নিজেকে সব সময় ছোট করে দেখিস কেন তুই? মিহু কত ভালো মেয়ে জানিস না তুই? এমন ভালো মেয়ে বৌমা হিসেবে পেলে কতই না ভালো হতো। ব্যাস মা, আর বলো না তো ওসব কথা। মেহু আমার মতন ছেলের সাথে কথা বলবে, সেটাই অনেক। ওকে আমি বোনের নজরে দেখি, বউয়ের নজরে নই। আর কখনই ওসব মাথায় এনো না, মেহু ভীষণ কষ্ট পাবে। রাহেলা বেগমের ছেলের কথা শুনে থেমে যায়, খানিক চুপ থেকে বলে, আচ্ছা, মিহু কোন ছেলেকে ভালোবাসে সেটাও তুই জানিস না তো আবার? হ্যাঁ জানি, ওই যে তৌফিক ছিল না, আমার বেস্ট ফ্রেন্ড, ওকেই মেহু ভালোবাসে। কি? হ্যাঁ, এখন চুপ করো তো, খাবার খাও। বাবা আসছে না কেন এখনো? তুই খেয়ে গিয়ে ঘুমা, তোর বাবা এলে আমি খাবো নি। সাব্বিরে কোনো কথা না বলে খাবার খেয়ে চলে যায় রুমে। রাতে খাবার খেতে বসেছে আরফাত, নাদিয়া আর ওর বাবা মা। নাদিয়ার বাবা মা দুজনেই চাকরিজীবী, যার জন্য ছেলে মেয়েকে বেশি সময় দিতে পারেন না। সারাদিনের সব কথা খাবার টেবিলেই সেরে ফেলেন। খাবার খেতে খেতে নাদিয়া আম্মুকে বলে ওঠেন, তা নাদিয়া, কলেজ কেমন চলছে তোমার? জি আম্মু, ভালো। তোমার ভাইকে সাব্বির ছেলেটা ঠিক মতো পড়াতে আসছে তো? হ্যাঁ আসছে। এবার নাদিয়া আব্বুকে বলে ওঠেন, দেখো নাদিয়া, তোমাদের আমরা আর সময় দিতে পারছি না আমাদের ক্যারিয়ারের জন্য। এটা নিয়ে তোমরা আফসোস করছো না তো? বাবার কথায় জবাবে নাদিয়া দিতে যাবে তার আগেই আরফাত বলে ওঠে, বাবা, এটা তো বলা মুশকিল, তবে আমি শিওর আমরা ভাই বোন কেমন অনুভব করছি তা তোমরাও একসময় অনুভব করবে, যখন আমরা দুজন চাকরি নিয়ে ভীষণ বিজি থাকব। ছেলের কথা শুনে থমকে যায় তারা। দুজনেই খাবার খাওয়া বাদ দিয়ে নাদিয়ায় আব্বু আম্মু একে অপরকে খানিকক্ষণ চেয়ে থেকে বলে ওঠে, মানে কি বলতে চাইছো আরাফাত? সিম্পল বিষয় বাবা, তোমরা আজ চাকরির জন্য আমাদের সময় দিতে পারছো না, অথচ এই সময়টা আমাদের তোমাদের সঙ্গে দরকার ছিল। ঠিক তেমনি তোমরা বৃদ্ধ হলে আমরাও তো আর ছোট থাকবো না, চাকরি করব, তখন তোমাদের সঙ্গে প্রয়োজন হলেও সময় দিতে পারবো না। ঠিক তখনই বুঝবে আমরা ভাই বোন কেমন অনুভব করেছি তোমাদের মতন চাকরিজীবী বাবা মা পেয়ে। আফসোস করবে তোমরা, আমরা যেমন ভাই বোন মনে করি। তবে রোজ দেখবে তোমাদের মতোই আমরা দুজনই ডিনারে বসে বলবো, সরি বাবা মা, আর তোমাদের সময় দিতে পারছি না। ভাইয়ের কথা শুনে নাদিয়া চমকে যায়, তবুও নিজেকে সামনে নিয়ে আরফাতকে টেনে নিয়ে যায় রুমে। এদিকে ছোট ছেলে এমন খোঁচা মারা কথা শুনে খাবার আর মুখে তুলতে পারে না মিস্টার এহসান এবং তার স্ত্রী নাবিহা। আরফাতকে শাসন করছে নাদিয়া, বেশ কড়া গলায় বলে ওঠেন, বড় হয়ে গিয়েছিস খুব, বাবা মাকে এভাবে তোর খোঁচা মারা কি ঠিক হলো আরাফাত? তারা আমাদের জন্যই তো চাকরি করছে। আপু, তুমি বেশি বুঝবে না। আমি তো কখনোই বা আমার ভালোবাসা পেলাম না, তাদের টাকা আমি কি করব? একসময় আমি নিজেও তো রোজগার করব। তুমি জানো না, আমার স্কুলে সব বন্ধুবান্ধবের মা বাবা আসে টিফিন নিয়ে। কই কোনোদিন আমার বাবা মা গিয়েছিল এসব নিয়ে? নাদিয়া চুপ হয়ে যায়, কি বলবে ভেবে পায় না। তবে অনুভব করে যে সেই অসহায় অনুভূতি যখন তার সামনে তার বান্ধবীর বাবা মা তাদের খাবার খাইয়ে দিত, বুকে মোচড় দিয়ে ওঠে নাদিয়ার। অবাক চাহনিতে আরফাতের দিকে তাকিয়ে রয়। ও ভাবতেই পারেনি ওর ভাই এমনই অনুভূতির শিকার। আরফাতকে বুকের মাঝে টেনে নিয়ে বলে, বুঝতে পেরেছি তোর মনের অবস্থা, তবে বাদ দে না ভাই, সবার কপালে কি ওসব জোটে? তেনারা জন্ম দিয়েই শেষ, দায়িত্ব কি তারা বোঝেই না? সেটাই তোদের বুঝালাম আপা।
তুই তো বিয়ে করে চলে যাবি শ্বশুর বাড়িতে, তবে আমি আমার বাবা মাকে নিয়েই থাকবো। তবে তাদের সঙ্গে তো দূরেই থাক, এ ঘরে করে রাখবো, প্রতিশোধ নিব আমি। আরাফাত, এসব বলতে নেই ভাই, যা তোর ঘরে গিয়ে ঘুমা। বুঝেছি তোর মাথা গরম হয়ে গিয়েছে। আরফাত বিড়বিড় করতে করতে চলে যায় রুমে। নাদিয়াও হাবিজাবি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েন। এদিকে আগের ন্যায় স্তব্ধ হয়ে বসে আছে ডাইনিং টেবিলে এহসান সাহেব ও তার স্ত্রী নাবিহাম। তিন পতন নীরবতা ভেঙে এহসান সাহেব বলে ওঠেন, ছেলেটা কি বলল ভেবে দেখেছো নাবিহা? হ্যাঁ ভাবলাম, আর বুঝলাম ছেলে মেয়ের উপর অন্যায় করে ফেলেছি। টাকার পিছনে ছুটতে গিয়ে তাদের রঙিন শৈশবকে মাটি দিয়ে ফেলেছি। তারা কি মাফ করবে আমায়? হয়তো করবে, তবে মনে আফসোসটা ওদের রয়েই যাবে। তো কি করবে বলে ভাবছো? আমি কি চাকরি ছেড়ে দিব নাকি তুমি দেবে? না না, তুমি চাকরি করো, আমি ছেড়ে দিই আমার ব্যাংকের জব। এমনিতেই চাকরিটা হারাম। তুমি তো কলেজের প্রভাষক, কন্টিনিউ করো। তবে তাই হোক। আগামীকাল রিজাইন লেটার জমা দিয়ে দিও। ছেলে মেয়েকে তো আর স্বাভাবিক করতে পারবো না আমাদের সাথে, তবুও তাদের সময় দিতে চেষ্টা করো তুমি। আশা করি ওরা একটু হলেও মেনে নেবে। যাই হোক, খাবারটা খেয়ে নাও, তারপর চলো ঘুমাই, ক্লান্ত ভীষণ। সাব্বিরের মা, ও সাব্বিরের মা, দরজা খুলো, আয়শা গেছি আমি। রাহেলা বেগমের হাসি মুখের দরজা খুলে দেয়। রহিম সাহেবও হাসি মুখে ঘর থেকে এসে বসে সোফায়। রাহেলা বেগম কিচেন থেকে এক গ্লাস পানি এনে রহিম সাহেবের হাতে দিতেই বলে ওঠেন, আজ আসতে এত দেরি হলো কেন সাব্বিরের বাবা? জানো আমি কতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম। আর বইল না, অফিসে নতুন নতুন এক ঝামেলা আয়শা পড়ছিল, তাই দেরি হলো আসতে। রোজ রোজ কি যে হয় সবার, আমার এখানে দৌড়ের উপর রাখে। তোমারে কতবার কইলাম চাকরি ছাইরা কোনো ব্যবসা শুরু করো। এই যুগে 10,000 টাকায় কি আর চলে বলো? এই চাকরি না, সরি সাব্বিরের মা, চাকরি আর মাত্র 2 বছর আছে, এরপরই তো 10 লক্ষ টাকা পাবো। ওই টাকা দিয়ে পোলার একটা ভালো চাকরি ব্যবস্থা করব। বাবার কথাগুলো ঘর থেকে শুনে ফেলে সাব্বির। মুচকি এসে ঘর থেকে বের হয়ে এসে ওর বাবার সামনে বসে, তারপর বাবার হাত দুটো চেপে ধরে বলে, বাবা, তোমার ছেলের মেধা আছে, চাকরি এমনিতেই পাবে, কোনো প্রকার ঘুষ দিতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। তা না হয় থাকলাম, তবু হাতে টাকা রাখা ভালো নয় কি? তখন কোনো বিপদ আসে না আসে। রাখো, সমস্যা নেই, তবে কোনো খারাপ কাজে ওই টাকা নষ্ট করবে না। আচ্ছা বাপজান, তা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, তুমিও খেয়ে নাও। আমি জানি রে বাবা, আজকে যুগে 100 টাকা হাত খরচে কিছুই হয় না। বেশি দিতে গিয়েও পারি না, সংসারে টান পড়ে। রোজ তোর এইসব তরকারি খাইতে কষ্ট হয় বাপজান। আরে ধুর বাবা, কি যে বলো না তুমি। যাও, ফ্রেশ হয়ে এসে খেতে বসো, আমি ঘরে গেলাম, ঘুমাবো। রহিম সাহেব বুকের পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে এগিয়ে দিয়ে বলেন, এটা রাখো, আজ আমাকে একজন বকশিস দিছে, এটা দিয়ে কিছু লাগলে খরচ করো। সাব্বির টাকাটা হাতে নিয়ে চলে আসে রুমে। আর রহিমও যান ফ্রেশ হতে, ক্ষুধা পেয়েছে তার। কলেজ ক্যাম্পাসে বসে আছে মেহু, সামনে দাঁড়িয়েছিল নীলা। দুজনেই হতে দুজনে অভিমানে চোখ নামিয়ে নেয়। নীলা তো এক ধাপ এগিয়ে মুখটা গোমড়া করে এক পাশ ফিরে বলে, বাবা, আজকে কাকে দেখছি ক্যাম্পাসে আমি? তুই কোন এলিয়েন? মজা নেই কুত্তি, আমি মেহুই, আমার দিকে আবার তাকা না। না না, তোর দিকে তো তাকাবো না আমি। তুই একটা ভিখারি বাচ্চার জন্য আমাকে ভুলে গেছিলি, চলে গেছিলি রাজশাহী। আরে বাদ দে না, আবার তো ফিরে এসেছি। সে যাই হোক, তুই আবার ভিখারির বাচ্চা কাকে বলছিস? থাকার ঢং করা লাগবে না, এদিকে এগিয়ে আয়, কতদিন হলো তোকে জড়িয়ে ধরি না আমি। মেহু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে নীলাকে। খানিকক্ষণ জড়িয়ে ধরে থাকার পর দুজনে স্বাভাবিক হয়ে আমতলায় গিয়ে বসে। তারপর, এখন বলতো তুই হঠাৎ এখানে কেন? কেন মানে? আমি তো গতকালও এসেছিলাম। হেয়ালি না করে সত্যিটা খুলে বলতো, তোর আবার কোনো উদ্দেশ্য নেই তো? আমার আবার কি উদ্দেশ্য থাকবে শুনি? রাজশাহী যার জন্য গেলাম সেই ব্যাটাই তো কানাডা চলে গিয়েছে। আমি একা ওখানে কি করতাম বল? তাই চলে এলাম।
আবারও নিজ শহরে। মানে আমাদের তোর মনে পড়েনি? তোর বেডা না থাকায় ফিরে এসেছিস, যা করতি, তোর সাথে কোনো কথাই নেই। আরে আরে রাগ করিস কেন, মজা করছিলাম তো। তা এবার বলতো, কলেজের টপার ছেলে নাকি মেয়ে? ছেলে। শালাকে আমি কত চেষ্টা করলাম টপকানোর, পারলাম না রে। আরে না পারার কারণেই শালাকে সামনে পেলেই অপমান আর মায়ের দিই। কি বলিস, টপারকে মারিস? তা সেই টপার তোকে কিছু বলে না? কি বলবি শুনি? শালা তো আস্ত একটা পিয়নের ছেলে। ওর কি কোনো যোগ্যতা বা পাওয়ার আছে আমাকে কিছু বলার? তাও কথা। যাই হোক, তুই এখানেই থাকতো, একটু আমি দেখে আসি ওই শালা সাব্বির আসছে না কেন। মেহুর মুখ থেকে সাব্বির নামটা শুনে নীলা মনে মনে হেসে ওঠে আর ঠিক করে মিহুর সামনে ওকে ইচ্ছে মতন মারবে আজ। কলেজ গেট দিয়ে সাব্বির ক্যাম্পাসে প্রবেশ করতেই কোথা থেকে রাহাত দৌড়ে এসে সাব্বিরের টি শার্টের কলার চেপে ধরে বলে, ওই শালা, গতকাল মেহুর সাথে তোর এত কিসের আলাপ হয়েছিল রে? কই কিছু না তো ভাই। সালা মিথ্যা বলছে রাহাত, আমি নিজের চোখে দেখেছি। সালারা কি সুন্দর খিলখিল করে হেসে হেসে কথা বলছিল। আমার তো মনে হচ্ছে মেহুর সাথে এর কোনো কিছু চলছে। শাকিলের কথা শুনে রাহাত জোরে এক ধমক মারে ওকে, তারপর সাব্বিরের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলে, শোন, তোকে বারণ করে দিচ্ছি, এক্ষুনি মেহুর থেকে দূরে দূরে থাকি, বুঝলি? কিন্তু ভাই, মেহু আমার ছোটবেলার বেষ্টু। তাছাড়া আপনার কে হয় মেহু শুনি? বোন নাকি বউ যে আপনার কথা শুনে দূরে থাকবো আমি ওর থেকে? সাব্বিরের কথা শুনে রাহাত এগিয়ে গিয়ে মারতে নিবে, তার আগেই রাহাতের পেছন থেকে মেহু বলে ওঠে, কি রে রাহাত, তুই দেখছি একটু বদলাসনি, আবারও সেই আগের মতোই মারামারি করছিস? রাহাত লজ্জায় লাল হয়ে পেছন ফিরে তাকায় মেহুর দিকে আর বলে, কি করব বলো, তোমার জন্য একটু আধটু করতেই হয়। এই শালাকে বুঝাচ্ছিলাম যেন তোমার আশেপাশে না আসে। ও বাবা, তাই নাই? কিন্তু তুই হয়তো ভুলে যাচ্ছিস, আমার জানু আছে রে, তোর কোনো চান্সই নেই। তাই বলছি কি, হুদাই টাইম ওয়েস্ট করিস না আমার পেছনে। বাবা মাকে বল বিয়ে করিয়ে দেবেনি, সুন্দরী মেয়ে দেখে। রাহাত ক্রোধের স্বরে বলে, আমার দরকার নেই সুন্দরীর, আমার দরকার শুধু তোকে। কম ভালোবাসি আমি তোকে সেই ছোটবেলা থেকে, তবুও কেন আমাকে বুঝতে চাস না তুই মেহু? এই চুপ, আর একটা কথা বললে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব, বলে দিলাম। এই সাব্বির দোস্ত আয়। সাব্বির মেহুর সাথে চলতে শুরু করেন। দুই গালে হাত দিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে সাব্বির, সামনেই নীলা রাগী চোখে দাঁড়িয়ে আছে, পাশে মেহু কিছুটা অবাক চোখে দুজনের দিকে তাকিয়ে থেকে বলে ওঠেন, এই নীলা, সাব্বিরকে মারলি কেন তুই? আর সাব্বির, তুই কিছু করেছিস যার জন্য ও মারলো তোকে? মেহু তুই চুপ কর তো। ওই শালা ভিখারির বাচ্চার জন্য গতকাল আমার বাবাকে তোর বাবা অপমান করেছিল। এই ভিখারির বাচ্চা তোকে কে বলেছিল বিচার দিতে মেহুর বাবার কাছে? আমি কখন বিচার দিলাম? বরং আমাকেই তো স্যার ডেকে নিয়ে গিয়েছিল। শালা একদম কথা বলবি না, এমনিতেই তোকে আমি দেখতে পারি না, তার উপর বারবার কেন তুই আমার সামনে আসিস বলতো? তোর জন্য বাবা আমাকে গতকাল অনেক বকেছে, তোকে আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ তুই কলেজ থেকে বেরিয়ে যা। আপনার সমস্যা হলে আপনি আসতে পারেন, আপনাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, কলেজটা আপনার বাবার নয় যে আপনার কথায় আমি চলে যাব। নীলা রেগে সাব্বিরকে মারতে হাত উঠাতে নিবে, তার আগেই সাব্বির সেই হাতটা ধরে ফেলে। আর নীলা মেহু কেউ বুঝে ওঠার আগেই নীলাকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে। থাপ্পড়গুলো এতটাই জোরে মেরেছিল যে নীলা দূরে ছিটকে যায়, মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সাব্বির ওসবে পাত্তা না দিয়ে আরও ক্ষিপ্ত হয়ে নীলার চুলের মুঠি চেপে ধরে টেনে তোলে। তারপর, কেমন লাগে রে জমিদারের মেয়ে? দিনের পর দিন আমাকে মেরেছিস, আজ তোকে মারতাম না, বাট অনেক বেশি বেড়ে গিয়েছিলি তুই। নেক্সট টাইম আমার সামনে আসিস না, মেরে দেবো একদম। কথাটা বলেই নীলাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায় সাব্বির। এদিকে সাব্বিরের মতন শান্ত ছেলে এমন রূপ দেখে মেহু খানিকটাও নয়, বেশ ভয় পেয়ে যায়। নীলাকে তুলতে তুলতে বলে, এই কাকে দেখলাম রে নীলা? এই সাব্বির এমন রাগী হয়ে গিয়েছে, আমি বিশ্বাসই করতে পারছি না। নীলা মেহুর কথা শুনতে পেয়ে কি জানে না, তবে দু চোখ অন্ধকার দেখছে সে, থরথর করে কাঁপছে ওর হাত পা। মেহু এক হাতে নীলাকে চেপে ধরে, আশেপাশে তাকাতেই পুরো ক্যাম্পাস স্তব্ধ হয়ে যায়। সবাই চোখে কৌতূহল,
মেহু সবাইকে এমন চেয়ে থাকতে দেখে রেগে গিয়ে চিৎকার করে বলে, আরে সবাই ভাবে চেয়ে না থেকে এগিয়ে আসো না, হেল্প করো, আমায় নীলাকে হসপিটালে নিয়ে যেতে হবে তো নাকি? মেহুর এমন কথা শুনে পুরো ক্যাম্পাস হেসে উঠে চলে যেতে থাকে। তাদের মধ্যে কেউ একজন বলতে থাকে, ঠিক করেছে, আজ সাব্বির সহ্যের সীমা থাকে, মেয়েটা তো অতিক্রম করে ফেলেছে। মেহু ওদের কথা শুনে চুপ হয়ে যায় আর বুঝতে পারে সেদিন নীলা কাকে রোজ মারার কথা বলেছিলাম। পুরো একদিন নীলার চোখে আধার দেখতে থাকে। নাহিয়া সাহেব নিশ্চুপ হয়ে মেয়ের পাশে বসে আছেন। তিনি এখনো জানে না নীলা কি হয়েছে। খানিক আগে মেহু নীলাকে ওদের বাসায় দিয়ে গেছেন। রাত 10টায় নীলা কিছুটা স্বাভাবিক হতেই নাহিয়া সাহেব ক্রোধের দৃষ্টিতে মেয়ের দিকে তাকায় আর বলে, নীলা, বলো তো মা, তোর আজ কি হয়েছিল? এভাবে আজ সারাদিন তুই চুপ করে থাকলি কেন? নাহিয়ান সাহেবের কথা শুনে নীলা থরথর করে কাঁপতে থাকে। ও বারবার চোখের সামনে ভাসতে থাকে সাব্বিরের মা সেই থাপ্পড়গুলোর কথা। মেয়েকে এমনভাবে কাঁপতে দেখে নাহিয়ান সাহেব মেয়েকে জড়িয়ে ধরে। বাবার বুকে মাথা রাখতেই নীলা হু হু করে কেঁদে ওঠে। নাহিয়ান সাহেব ভীষণ অবাক হন, সাথে রেগেও যান বেশ। মেয়েকে বুক থেকে তুলে কড়া কণ্ঠে বলেন, নীলা, এবার আমি ভীষণ রেগে যাচ্ছি, কিন্তু তোমার এসব হেয়ালিপানা আমার আর একটুও সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি বলো, তোমাকে কে মেরেছে? গালে এমন কালো পাঁচাঙ্গুলের দাগ কেন? আমাকে বাবা ওই ভিখারির বাচ্চা সাব্বির মেরেছে। মেয়ের মুখে থেকে সাব্বিরের নামটা শোনা মাত্রই নাহিয়ান সাহেব গর্জে ওঠেন। কি? ওই ভিখারির বাচ্চা তোকে মেরেছে? ওকে আমি ছাড়বো না মা, তুই চিন্তা করিস না একদম। ওকেও আগামীকাল আমি মেরে পুঁতে ফেলবো একদম। নাহিয়ান সাহেবের কথা শুনে নীলা খানিকক্ষণ চুপ থেকে বলেন, বাবা, তা করলে হয় বলো? ওকে না মেরে ওর বাবার চাকরিটা কেড়ে নিলেই তো হয়। জানোই তো ওর বাবা তোমার অফিসের পিয়ন। নাহিয়ান সাহেব মেয়ের কথা শুনে মুচকি হাসে। তিনি বুঝে গিয়েছেন মেয়ে কেন এই কথা বলল। ভিখারিদের শায়েস্তা করার একমাত্র উপায় হলো ভিক্ষা দেওয়ার বন্ধ করা। নাহিয়ান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তুই একদম চিন্তা করিস না মা, আমি ওর বাবাকে এমনভাবে অপমান করব যা তুই চিন্তাও করতে পারবি না। এই না হলে আমার বাবা শালা আমাকে মারে, ওর কি যে করব আমি। আমি তো করছি, এখানে তোমার আবার কিছু করতে হবে না। বাবা, তুমি তোমারটা করো, এদিকে আমি আমারটা করছি। সাব্বির তোর জন্য চরম খারাপ অবস্থায় অপেক্ষা করছে। রাহেলা বেগম অনেকক্ষণ ধরে লক্ষ্য করছেন সাব্বির কিছুই মুখে দিচ্ছে না। বারবার প্লেটের মাঝে হাত দিতে গিয়েও থেমে যাচ্ছেন। ছেলের এমন অস্বাভাবিক আচরণ দেখে রাহেলা বেগম বলে ওঠেন, এ কি রে বাবু, তুই প্লেটে হাত দিয়ে গিয়েও আবার হাত সরিয়ে নিচ্ছিস কেন? সেই দিন না বাসায় মোরগের মাংস খেতে চাইলি, সেটাই তো রেঁধেছি, তবুও এমন করছিস কেন? তরকারি পছন্দ হয় নাই? না, এমনি। আসলে আম্মু, আমার খেতে ইচ্ছে করছে না। আমি আজ উঠি কেমন? না খেয়ে ছেলে উঠে যেতে চাওয়ার রহিম সাহেব খাবার খেতে খেতেই বলেন, সাব্বির, খাওয়া শেষ করে তারপর উঠে যাও, পাতে ভাত থেকে উঠতে নেই। কিন্তু বাবা, আমি যা বলেছি করো, খাওয়া শুরু করো। লাগলে ঝোল দেওয়া, একটু মাংস রান্না দারুণ হয়েছে। রাহেলা বেগম স্বামীর প্রশংসা শুনে খুশিতে গদগদ করে ওঠেন। সাব্বিরও উপায় না পেয়ে খাবার খেতে শুরু করেন আর বারবার মন খারাপ করতে থাকে, কেন রাগের মাথা মেয়েটাকে থাপ্পড় মারতে গেলাম। সকাল সকাল নাদিয়া ঘুম থেকে উঠে কিচেনে যেতে থাকে। এটাই ওর রোজকার ডিউটি। প্রথমে বাবা মার জন্য চা, তারপর ছোট ভাই আর নিজের জন্য পরোটা বানায়। কিন্তু নাদিয়া কিচেনে গিয়ে অবাক হয়ে যায়। ওর আম্মু নাবিয়াকে দেখে নাবিয়া বেগম ময়দা মাখতে মাখতে মেয়েকে বলে, কি হলো নাদিয়া মা, এভাবে হাঁ করে দাঁড়িয়ে আছো যে, কিছু বলবে? হ্যাঁ, তোমার না অফিস আছে, দাও, এসব আমি করছি। অফিস আর নেই, ওটা ছেড়ে দিয়েছি রে মা। যাই হোক, যাও তুমি রুমে, আমি বানাচ্ছি। নাদিয়া ওর মায়ের পাশে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে বলে ওঠেন, কেন শুধু শুধু আরাফাতের কথাকে সিরিয়াসলি নিচ্ছ? যাও, আমি বানিয়ে দিচ্ছি। 2-1 দিনের পরিবর্তনে আবার আরাফাতের খারাপ লাগবে। নাবিয়া বেগম মেয়ের কাঁধে হাত রেখে বলেন, না মা, আমি সত্যি গত রাতে ইমেল করে আমার রিজাইন লেটার পাঠিয়ে দিয়েছি। আমি আর চাকরি করছি না।
আমি এখন গৃহিণী আর তোমাদের গুড আম্মু। নাদিয়া মুচকি এসে চলে আসে রুমে। ও এটাই তো চাইতো, তবে সাব্বিরের কথা ভেবেই নাদিয়া হাসি উধাও হয়ে যায়। কেননা রোজ সাব্বিরের জন্য নাস্তা আর দরজা আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সাব্বিরকে দেখা হয়তো আর হবে না। ব্রেকফাস্টে বসে এহসান সাহেব ছেলের আরফাতের দিকে তাকিয়ে বলেন, আরাফাত, রেডি হয়ে এসো, আমরা একসাথে স্কুল যাব। তোমার বিষয়ে কথা বলার ছিল। কি যে বলো না বাবা, তোমার না কলেজ আছে? আমি যাবো নি একাই। এহসান সাহেব কোমল স্বরে বলেন, দেখতে দেখতে স্কুল জীবন তো শেষ করে ফেলছো। আমি বাবা হিসাবে গুটি কয়েকদিনই তোমাকে স্কুলে রেখে এসেছি। এখন আমাকে সুযোগ দাও তোমাকে শেষ কয়েকটা দিন রোজ স্কুলে নিয়ে যেতে। আসলে মানুষ মাত্রই ভুল বাবা। আমাদের চোখে চাকরি সব ছিল, তবে আমাদের ভুল ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, লাস্ট চান্স, এরপর আর করো না। ইহসান খান তার স্ত্রী নাবিহা দুজনই হাসে, সাথে নাদিয়া আর আরফাতও। বাবা ছেলের একসাথে বের হয়ে যায় বাসা থেকে। নাদিয়া আর ওর আম্মু নাবিহা বেগম দুজনেই সোফায় বসে। এমন সময় নাদিয়া সোফা থেকে কিচেনের দিকে যেতে নিবে, অমনি নাবিহা বেগম বলে ওঠেন, আরে মা নাদিয়া, কিচেনের দিকে যাচ্ছিস যে? কিছু খাবি তো আমাকে বল, আমি বানিয়ে আনছি। না মানে মা, আমি কিছু খাবো না। তবে কিচেনের দিকে যাচ্ছিস যে? আসলে আরাফাতের শিক্ষক সাব্বির স্যার আছে না, তার জন্যই নাস্তা বানানোর জিনিসগুলো গোছাতে যাচ্ছি। নাস্তায় তো চা আর বিস্কিট দিলেই হয়, এতে আবার কি গোছানোর আছে? নাদিয়া মুচকে এসে বলেন, তিনি স্পেশাল আম্মু, তাই তাকে ওসব খেতে দিই না। রোজ ভিন্ন ভিন্ন পদের নাস্তা দিই। নাবিয়া বেগম মেয়ের কথায় ভুরু কুঁচকে তাকায়, তারপর বলেন, ওকে, তোমার যা ইচ্ছে করো, সাহায্যের প্রয়োজন হলে আমাকে ডেকো, আমি আছি তোমার পাশে। নাদিয়া ওর আম্মুর কথা শুনে খুশিতে গদগদ করতে করতে চলে যায় কিচেনে। নাবিয়া বেগম মুচকি হাসতে গিয়েও গম্ভীর হয়ে যায়, কারণ তিনি এ সময় তার শিক্ষকের জন্য নাস্তা বানাতে মুখিয়ে থাকতে, আর সেই শিক্ষক আজ তার হাজবেন্ড। আঁতকে উঠেন তিনি। অজানা ভয় তার মনে দোলা দিতে থাকেন, মনে প্রশ্নের উকি দিতে থাকেন। তার মতোই তার মেয়েও তার আবার ভাইয়ের শিক্ষকের প্রেমে মজল না। সোফা থেকে উঠে দাঁড়াতে তিনি ধীর পায়ে কিচেনের দরজায় আড়ালে গিয়ে ভেতরে চোখ দিতেই দেখতে পায় নাদিয়া খুশিতে নাচতে নাচতে কী সব যেন ইউটিউব দেখছে আর খাতায় নোট করে নিচ্ছে। নাবিয়া বেগম বুঝে তার মেয়ে নতুন কোনো রেসিপি ইউটিউব দেখে নোট করে নিচ্ছে। পুনরায় সোফায় এসে বসে চায়ের কাপে চুমুক দিয়ে চোখটা বুজে ফেলেন। তিনি ভাবতে পারেনি তার মতো তার মেয়েও হবে। নাহিয়ান সাহেব বেজায় রেগে ম্যানেজারের রুমে ঢুকতেই ম্যানেজার দাঁড়িয়ে যায়, কিছুটা ভয়াত্ম দৃষ্টিতে তাকিয়ে বলেন, স্যার, হঠাৎ আপনি আমার কেবিনে কিছু বলবেন? আমাকে বললেই আমি চলে যেতাম। অফিসের পিয়নকে দেখছি না যে? রহিম সাহেবকে স্যারের চা আনতে পাঠিয়েছি। বেশ করেছেন। এখন শুনুন, তাকে দেখলে সাথে সাথে আমার রুমে পাঠিয়ে দেবেন। আর হ্যাঁ, রিজাইন লেটার তৈরি করুন একটা। রিজাইন লেটার? জি হ্যাঁ। কিন্তু কার নামে স্যার? আমার জানা মতে অফিসের সবাই নিয়ম মেনে চলছে এবং সবাই বেশ স্কিলফুল। পিয়নের নামে রিজাইন লেটার তৈরি করুন, তাকে আজই অফিস থেকে বহিষ্কার করা হবে। কি বলছেন স্যার এসব? রহিম সাহেবকে চাকরিযুক্ত করার কোনো কারণই নেই। তিনি যথেষ্ট সৎ এবং পারিশ্রমিক। তাছাড়া তিনি এই অফিসে আগের মালিকের অধীনেও কাজ করে গিয়েছেন। এই অফিসে শুরু থেকে তিনি আছেন। জাস্ট সেট আপ ম্যানেজার সাহেব, আপনাকে যা বলেছি তাই করুন, নয়তো নিজের নামেও একটা রিজাইন লেটার তৈরি করে ফেলুন। কথাটা বলে নাহিয়ান সাহেব নিজের কেবিনে চলে যান। অফিসের বসের এবং হুঙ্কারে এতক্ষণ পুরো অফিসে সবাই শুনে ফেলেছে। সবাই কাজ ফেলে একজোট হয়ে ম্যানেজারের রুমে হট্টগোল শুরু করেছেন। তাদের একটাই দাবি, পিয়ন রহিম সাহেব অফিসে না থাকলে তারাও চাকরি করবে না। তাদের সাথে একমত হয়েছে ম্যানেজারও। সবার রিজাইন লেটার তৈরি করতে থাকে তিনি। এদিকে রহিম সাহেব চা নিয়ে ম্যানেজারের রুমে ঢুকতেই দেখেন যে অফিসের সকল স্টাফ ম্যানেজারের রুমে। রহিম সাহেব চায়ের কাপের টেবিলে রেখে বলে ওঠেন, কি হয়েছে স্যার? সবাই কাজ ছাইরা এখানে কি করে?
আপনাকে বস ডেকেছে তার কাছ থেকে। আগে ঘুরে আসুন রহিম সাহেব, তারপর নয় সব বলছি। রহিম সাহেবের কথা না বাড়িয়ে নাহিয়ান সাহেবের কেবিনে নাহিয়ান সাহেব হুঙ্কার ছাড়েন। ভেতরে আসুন জনাব রহিম সাহেব। স্যার আমাকে ডেকেছিলেন? জি, আপনাকে ডেকেছিলাম। আপনাকে আমি আর অফিসে রাখতে চাচ্ছি না। আপনি দয়া করে অফিস থেকে রিজাইন দিয়ে চলে যান। রহিম সাহেব বসের কথা শুনে অবাক হয়ে যায় আর বলেন, কি বলছেন স্যার? আমি কি কোনো ভুল করেছি? কলে মাফ করে দিন স্যার। চাকরিটা গেলে আমার পথে আসবো, পথে বসবো, ওসব চাই না আমি। রহিম সাহেব, আমি হচ্ছি আপনার মতো ভিখারির ছেলের কিভাবে আমার মেয়ের গায়ে হাত তোলে। দূর হয়ে যান সামনে থেকে। ম্যানেজার সাহেব, রিজাইন লেটার নিয়ে আসুন রুমে। বসের ডাক শুনে ম্যানেজার রিজাইন লেটার নিয়ে এসে বসের টেবিলের ওপর রাখতেই নাহিয়ান সাহেব ভুরু কুঁচকে বলেন, এ কি, এখানে এতগুলো লেটার কেন? আমি তো শুধু পিয়নেরটা লিখতে বলেছি। স্যার, অফিসের সবাই রিজাইন লেটার পাঠিয়েছে, তারা কেউ চাকরি করবে না। নাহিয়ান সাহেব স্তব্ধ হয়ে যান। তার চেহারায় আর কণ্ঠ থেকে রাগী ভাবটা উদা হয়ে যায়, বদলে ভয় করে। হ্যাঁ, লোনের ভয়। অফিসের নাম করে তিনি 100 কোটি টাকা লোন নিয়েছে ব্যাংক থেকে। একসাথে এতগুলো কর্মী চলে গেলে তিনি নিঃস্ব হয়ে যাবেন। কি বলছেন ম্যানেজার সাহেব? হঠাৎ আপনারা এমন সিদ্ধান্ত নিলেন কেন? অফিসে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি, বা বেতন কম দিচ্ছি কি আমি? ওইসবের চেয়েও বড় কিছু করতে চাচ্ছেন স্যার। আপনি আমাদের অফিসের অভিভাবক। আমাদের ক্লান্ত সময়ে খুশি রাখার মানুষ রহিম সাহেবকে চাকরি থেকে বের করে দিচ্ছেন, যার জন্য আমরাও চলে যাচ্ছি স্বেচ্ছায়। কিন্তু এইসব কিন্তু কিছুই নেই স্যার। আমাদের চাকরির সিকিউরিটি মানি হিসাবে 10 লাখ টাকা করে নিয়েছেন, সব দিয়ে দেন, আমরা চলে যাচ্ছি। সাথে অফিসের নিয়ম অনুযায়ী পিয়ন রহিম সাহেবে এই অফিসে দীর্ঘ 30 বছর চাকরি করেছেন। পেনশন সহ বোনাস হিসাবে তিনি পাবেন 15 লাখ টাকা, সেটাও তাকে বুঝিয়ে দিন। নাহিয়ান সাহেব এবার ঘামতে শুরু করেন। এসির মাঝেও ঘাম দিয়ে গোসল করে ফেলেছেন। তার মাথায় এত কিছু ছিল না। সব সাধনার বাইরে রাগের মাথায় তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। এতক্ষণ চুপ থাকলেও এবার রহিম সাহেব মুচকি হেসে মুখটা খোলেন। স্যার, কিছু বলছেন না যে? কলেজের ছেলে মেয়ের কাহিনী নিয়ে আমাকে চাকরিচ্যুত করতে চাচ্ছেন? আমি সব খোঁজই নেই ছেলের কলেজে। আমি জানি আপনার মেয়ে আমার ছেলেকে রোজই মারে, তাও বিনা কারণে। আপনার মেয়ে বলে আমি ছেলেকে বারণ করতাম কিছু না বলতে, তবে গতকাল নাকি সে আপনার মেয়েকে মেরেছে, যার কারণে আমি দেখছি ও খেতে পারেনি। রাতে বারবার নিজের হাত দেখেছে আর আফসোস করছে। নাহিয়ান সাহেব থমকে যান। নিজের চেয়ার ছেড়ে দৌড়ে গিয়ে রহিম সাহেবের পা জড়িয়ে ধরতে যাবেন, তার আগেই রহিম সাহেব নাহিয়ান সাহেবকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলেন, ছেলে মেয়ের ঝামেলা তাদের মাঝেই রাখা উত্তম স্যার। যাই হোক, আমি তবে আসছি। আর ম্যানেজার সাহেব, আপনারা চাকরি চাললে পরিবারকে খাওয়াবেন কি? আমি না হয় পেনশনের টাকায় চলে যাব। আমাদেরও সিকিউরিটি মানি আছে রহিম সাহেব, তা নিয়ে নয় কোনো বিজনেস করব না, তবুও আপনাকে ছাড়া এই অফিসে কাজ করব না। কেননা আপনি হলেন আমাদের কাজ করার অনুপ্রেরণা, আমাদের শান্তি সঞ্চয় আর ধৈর্য ধরা করার পাওয়ার হাউস। নাহিয়ান সাহেব দ্রুত টেবিলের ওপরে থাকা সবগুলো রিজাইন লেটার ছিঁড়ে ফেলে বলে, আমাকে ক্ষমা করুন রহিম সাহেব। আর ম্যানেজার সাহেব, আপনারা আপনাদের ডেস্কে চলে যান, কাউকেই রিজাইন দিতে হবে না। আমাকে ক্ষমা করুন সবাই। ম্যানেজার সহ সকল স্টাফ মুচকি এসে চলে যান। তাদের ন্যায় রহিম সাহেবও চলে যান স্টাফদের ডেস্কে তাদের কি দরকার তা পূরণ করতেন। সবাই চলে যেতে নাহিয়ান সাহেব ধপ করে নিজের চেয়ারে বসে পড়েন। বুকের ধুকপুকানি ক্রমশ কমতে থাকে, শান্তি অনুভব করতে থাকেন তিনি। তবে ভয় কিছুতেই কাটেনি, বরং বেড়ে গিয়েছে। তিনি সিদ্ধান্ত নেয় আর কোনো ছেলে মানুষ বা রাগের মাথায় কিছু করে বসবে না। কলেজের ক্যাম্পাসে একটা ছেলেকে হন্য হয়ে খুঁজছে নীলা। সে সাব্বির নয়, আশিক। হ্যাঁ, আশিক। কেউ খুঁজছে আজ নীলা। হন্য হয়ে খুঁজতে খুঁজতে পেয়ে যায়।
আশিককে কলেজের পেছনে ভাঙ্গা পরিত্যক্ত একটা লাইব্রেরি কক্ষের সামনে। দ্রুত পায়ে নীলা আশিকের সামনে গিয়ে বলে ওঠেন, আশিক। আশিক মাথা তুলে তাকায় নীলার দিকে। নীলাকে দেখে আশিক অবাক হয়ে সাথে হলুদ হয়ে যাওয়া দাঁতগুলো বের করে এক হাসি দিয়ে নীলাকে বলে ওঠেন, আরে ফুলটুসি, তুই এখানে? নীলা বিরক্ত হয়ে বলেন, হ্যাঁ, হাসিস না তো, এত দূর থেকেও তোর মুখে গন্ধ পাচ্ছি আমি। ছি, কতদিন ব্রাশ করিস না তুই? এই চুপ কর তো, আমার ব্যক্তিগত বিষয় সেগুলো। এখন তুই বল, কোন সাহসে তুই আমার ডেরায় আসলি? এই রাহাত, কোথায় রে তুই? শালিকে এখানে আসতে দিয়েছিস কেন? পেছন থেকে রাহাত হাসতে হাসতে বলেন, আরে বস, শালিকে আজ খেয়ে দিব ভেবে আসতে দিয়েছি। আজই সুযোগ, শালিকে খেয়ে দিই, খুব দেমাগোর। রাহাতের কথায় আশিক হুঙ্কার ছাড়েন, শালা তোর এত বড় সাহস, আমার মালের দিকে চোখ দিয়ে তাকাস? তোকে তো আমি। কথাটা বলে আশিক খালি মদের বোতল নিয়ে রাহাতকে মারতে যাবে, তার আগেই নেশায় বুঁদ হয়ে থাকা আশিককে রাহাত হুট করে পকেট থেকে চাকু বের করে মেরে বসে আশিকের গলায়। ঘটনায় আকস্মিক রাহাতও চমকে যায়। রাহাতের সাথে থাকা আবির আর শাকিলও চমকে গেলেও সামনে থাকা নীলাকে খপ করে ধরে ফেলেন। রাহাত স্বাভাবিক হয়ে যায়, আশিককে রক্তাক্ত দেহ লুকিয়ে ফেলে। নীলার দিকে তাকিয়ে রাহাত শয়তানি হাসি দিয়ে এগিয়ে আসতে থাকেন। রাহাতকে এগিয়ে আসতে দেখে নীলা প্রচণ্ড ভয় পেয়ে যায়। অতিরিক্ত ভয়ে চিৎকার করতে ভুলে যায়। রাহাত ততক্ষণে নীলার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে ব্যথায় কুকিয়ে উঠে নিলাম। রাহাত দাঁত কিরমির করে বলে, সারি, তোকে আজ পেয়েছি। অনেক দিন হলো তোকে খেতে ইচ্ছে করছিল, কিন্তু খেতে পারিনি। আজ যেহেতু আশিককে মেরে দিয়েছি, তাতে তোকে খেতেই বারণ নেই। আর আজ তোকে খেয়ে মেরে ফেলতেই হবে, কারণ তুই হলি একমাত্র প্রমাণ। তোকে না মারলে আমি ফেঁসে যাব। আরে দোস্ত, বকবক বাদ দিয়ে শালিকে ধরে কোলে তুলে নিয়ে আয়। ভেতরে শরীরের এত সুন্দর ঘ্রাণ আসছে, সাপ তো ফুঁসে উঠে গেছে রে। হ্যাঁ হ্যাঁ রাহাত, চল চল, শালিকে খেয়ে ভেগে যেতে হবে দ্রুত। রাহাতরা নীলাকে পাছাকোল করে লাইব্রেরির দিকে নিয়ে যেতে নিবে, তার আগেই সাব্বিরের হাতে মোটা একটা লাঠি নিয়ে এসে দাঁড়ায় ওদের সামনে। তারপর কিছুটা বলতে না দিয়েই মারতে শুরু করে রাহাতদের। নীলা ততক্ষণ হুঁশ ফিরে এসে জোরে জোরে চিৎকার করতে থাকে। নীলার চিৎকারে ছুটে আসে সবাই, সাথে মিহুও। মিহুকে দেখে নীলা দৌড়ে গিয়ে বলে, খুন করেছে ওরা, আশিকের খুন করেছে। কথাগুলো বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলে নীলা। সাব্বিরকে সবাই থামিয়ে দেয়। নিশ্চুপ অপরাধীদের মতন বসে আছে সাব্বির। কয়েকজন পুলিশ সাব্বিরকে কিছু কথা জিজ্ঞাসা করে আশিকের লাশ নিয়ে চলে যায় রাহাতদেরকেও। অনেকেই ভাবছেন সাব্বির কিভাবে ওখানে গেল। আসলে নীলার কাছে ক্ষমা চাইতে সাব্বির নীলার পিছু পিছু গিয়েছিল কলেজের পেছন দিকে, কিন্তু হঠাৎ স্যার ডাকার কথা বলতে নিয়েছিল, সেখানেই তার ততক্ষণে রাহাতরা অঘটন ঘটিয়ে ফেলেছে। মাথার কাছে কারো উপস্থিতি টের পেয়ে সাব্বির মাথা তুলে তাকায়। নীলার বাবা নাহিয়ান সাহেব দাঁড়ানো। সাব্বিরের মাথায় আবারও নিচু করে ফেলেন। নাহিয়ান সাহেব চুপচাপ সাব্বিরের পাশে বসে কাঁধে হাত রেখে সাব্বিরের পলক নাহিয়ান সাহেবের দিকে তাকিয়ে বলে ওঠেন, আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিবেন। সেই দিন অধ্যাপক আবদুল্লাহ স্যারের রুমে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। আসলেই তিনি আমাকে ভীষণ ভালোবাসেন, যার কারণে তিনি মেনে নিতে পারেননি নীলার মার থাপ্পড়ের ঘটনা। ওসব ভুলে যাও বাবা সাব্বির, আমি নিজেও ভুল ছিলাম। তোমাকে বাজে কথা বলেছিলাম, আসলে পরে আমি বুঝেছি ভুল ছিলাম আমি আর আমার মেয়েই। তোমার বাবার মতো তুমিও সৎ এবং ভীষণ ভালো একজন ছেলে। তোমার সাথে আমার মেয়ে এতকাল যা করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। ওসব ভুলে যান আঙ্কেল, জীবনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবেই। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের জীবনটা বাঁচিয়ে দেওয়ার জন্য। এরই মধ্যে অ্যাম্বুলেন্সের সাইরেন কানে আসে। দুজনে নাহিয়ান সাহেবের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, আজ চলি, মেয়েটাকে হসপিটালে নিতে হবে। তুমি একদিন এসো বাবা আমার বাসায়। জি আচ্ছা আঙ্কেল। নাহিয়ান সাহেব চলে যায়। সাব্বিরে উঠে পড়ে, অনেক সময় হয়ে গিয়েছে। আরফাতকে পড়তে যেতে হবে তো, আজ মাসের শেষ দিন, বেতনটাও নিতে হবে।
আরফাতদের বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই নাবিয়া বেগম দরজা খুলে দেন। নাবিয়া বেগমকে দেখেই সাব্বির সালাম দেয়, কিন্তু নাবিয়া বেগম সালামের জবাব না দিয়ে চলে যান ভেতরে। সাব্বিরের কিছুটা লজ্জা লাগলেও দরজা লাগিয়ে চলে যায় আরফাতের রুমে। পড়ার টেবিলে আরফাতকে পড়াতে পড়াতে সাব্বির বলে বসেন, আরাফত, বাসায় তোমার বড় আপু নেই? কেন স্যার? এমনি, রোজ তো নাদিয়া দরজা খুলে দেয়, আজ দেখলাম আন্টি খুলে দিল, তাই অবাক হয়েছে আর কি। আপু আছে রুমে। সাব্বির ছোট্ট করে হুঁ বলে আবারও পড়াতে থাকে। এদিকে নাবিয়া বেগম ঘরে চলে গেল, কি মনে করে ঘর থেকে বের হয়। আরফাতের রুমের দিকে যেতে নিবে অমনি দেখতে পায় তার মেয়ে নাদিয়া দ্রুত পায়ে আরফাতের রুমের সামনে থেকে সরে গেল। নাবিয়া বেগমের এর অসহ্য লাগতে থাকে মেয়ের কাণ্ড, তবে তিনি কিছু বলতে পারছে না, কারণ তার মেয়ের কাণ্ডে তার নিজের করা আচরণ কথাগুলো মনে পড়ে যাচ্ছে বারবার। নাবিয়া বেগমের সামনে দিয়ে নাদিয়া নাস্তা নিয়ে আরফাতের রুমে ঢুকেন। নাবিয়া বেগমও প্রবেশ করেন। নাদিয়া নাস্তা রেখে চলে গেল। সাব্বিরের কোনো ইতিবাচক সাড়া বা কোনো পরিবর্তন দেখতে না পেয়ে নাবিয়া বেগম বুঝতে পারে সাব্বিরের নয়, বরং দোষটা তার মেয়ের। সাব্বির সেদিনের মতন পড়িয়ে চলে যেতে দরজার দিকে পা বাড়াবে অমনি নাদিয়া সাব্বিরের সামনে এসে দাঁড়ায়। সাব্বির এই প্রথম চোখ তুলে ভালোভাবে তাকায় নাদিয়ার দিকে। গোল গাল চেহারায় অসাধারণ একটা মেয়ে, হাতে একটা খাম নিয়ে দাঁড়িয়ে। সাব্বির বুঝতে পারে বেতনের খাম, তাই টুক করে খামটা নিয়ে পকেটে রাখে আর বলে, ধন্যবাদ বলার আগেই দেওয়ার জন্য। বাসায় গিয়ে ভালো করে গুনে নেবেন, আমি কাঁচা একটু গণিতে। ওকে, এক্ষুনি গুনে নিই। নাদিয়া দ্রুত জবাব। একদম না, বাসা গিয়ে তবেই খুলবেন। সাব্বির হেসে বের হয়ে আসে ওদের বাসা থেকে। সে জানে আজ হয়তো টাকার মাঝে ছোট একটা চিরকুট লিখে দিয়েছে মেয়েটা। হয়তো চিরকুটে লেখা থাকবে, ভালোবাসি আপনাকে স্যার। দিন দিন সাব্বির কেন যেন মায়ায় পড়ে যাচ্ছে মেয়েটায়, না পারছে বলতে, না পারছে মায়া কাটাতে। রাতে খেতে বসেছে সাব্বির, সামনেই ওর বাবা মা। এমন সময় রহিম সাহেব ছেলেকে বলে ওঠেন, শুনলাম আমাদের কলেজে নাকি খুন হয়েছে। হ্যাঁ বাবা, আশিককে চেনো না? ওই খুন হয়েছে। আশিক? ওই যে তোর সেই ছোট্টবেলার বন্ধু? হ্যাঁ, আর খুনটা করেছে আমাদেরই বন্ধু রাহাত। কি আর বলবো, ছেলেগুলো নষ্ট হয়ে গিয়েছে, কত বুদ্ধিমান ছিল সবাই। যাই হোক, তুমি সাবধানে থেকো, ওসবে মাঝে তোমাকে যেন না দেখি। জি আচ্ছা। এইদিকে খাওয়া দাওয়া শেষ করে নাবিয়া বেগম আর এহসান সাহেব শুয়ে আছে বিছানায়। এমন সময় নাবিয়া বেগম স্বামীকে বলে ওঠেন, আচ্ছা এহসান, তোমার মনে আছে আমাদের বিবাহ কিভাবে হয়েছিল? কিভাবে আবার? তুমি আমার ছাত্রী ছিলে, তারপর ছাত্রী থেকে হলে গার্লফ্রেন্ড, আর শেষে বউ। আচ্ছা, আমাদের মতোই যদি আমাদের ছেলে মেয়ে এসব করে তখন তুমি কি করবে বলো তো? ছেলে আর মেয়ে যদি ভালো হয় তবে তাদের বিয়ে দিয়ে দেব, কারণ আমরা তো জানি ভালোবাসা না পাওয়ার বেদনা কতটা কষ্টের। তোমার মেয়ে আরাফাত স্যারের প্রেমে পড়েছে। নাবিয়া বেগমের কথায় একটা শখ খেয়ে বসে এহসান সাহেব। খানিকক্ষণ চুপ থেকে গম্ভীর স্বরে বলে ওঠেন, তুমি জানলে কিভাবে? গতকালই লক্ষ্য করেছি। ওসব কিছু করে বলিসনি তো? না না, ওসব করেনি। সাব্বির ছেলেটা ভিন ভালো, তোমার মেয়েটাই গোল্লায় গিয়েছে। বুঝতে পেরেছি। যাই হোক, ঘুমাও, এইসব নিয়ে না ভাবি। আগামীকাল শুক্রবার, তখনই কথা হবে। ব্রেকফাস্ট করতে বসে নাদিয়া। এমন সময় এহসান সাহেব ব্রেডে মাখন লাগাতে লাগাতে বলে ওঠে, মা নাদিয়া, স্যারের প্রেমে কতদিন ধরে পড়েছ? বাবার কথা শুনে নাদিয়া স্তব্ধ হয়ে যায়। মাঝখানে আরফাত আর ওর আম্মু দুজনেই মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন। মেয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে এহসান সাহেব আবারও বলে ওঠেন, কি হলো মা, কথা বলছো না কেন? স্যারকে কবে থেকে ভালোবাসো? কলেজে ভর্তি হওয়ার পর থেকে বাবা। 1.5 বছর ধরে? তবে আচ্ছা, তা তোমার স্যার তোমাকে ভালোবেসে বলেছে? না, তবে তিনিও আমাকে হয়তো পছন্দ করেন। এক কাজ করো, তোমার স্যার মানে সাব্বিরকে এখানে আসতে বলো। জুম্মার নামাজের পরে একসাথে ডিনার করে তোমার বিষয়ে কথা বলবো।
খাওয়া দাওয়া শেষ করে চুপচাপ সোফায় বসে আছে সাব্বির, সামনেই নাদিয়ার বাবা মা। এমন সময় এহসান সাহেব বলে ওঠেন, বাবা সাব্বির, নাদিয়ার মনের অবস্থা তো তুমি জানোই, তাই না? মানে আঙ্কেল? তুমি বুদ্ধিমান ছেলে, আশা করছি কোনো ভনিতা করবে না, যা বলার সরাসরি বলবে। নাদিয়া তোমাকে ভালোবাসে, এটা তুমি জানো? জি আঙ্কেল, জানি। তো তার প্রপোজালে রেসপন্স করনি কেন এতদিন? আঙ্কেল, চাইলেই পারতাম। নাদিয়া মেয়েটা ভীষণ ভালো, তবে আমি চাইনি তা করতে, কারণ আমি বেকার। তাই ভেবেছিলাম পড়াশোনা করে কিছুদিন পর চাকরি পেয়ে না হয় আপনাদের প্রস্তাবটা দেব। তবে তার আগেই আমরা জেনে গেছি। জি, গতকাল আমি আন্টির ব্যবহারে বুঝে গিয়েছি। নাবিয়া বেগম লজ্জা পান কিছুটা, সাথে অনুশোচনাও হয়। শুধু শুধু ছেলেটাকে ভুল বুঝেছিল। আমি চাচ্ছিলাম বাবা তোমার সাথে আমার মেয়ের বিয়েটা দিয়ে দিতে, তুমি কি রাজি হবে? নাদিয়ার মতন মেয়ে হয় না আঙ্কেল, রাজি না হওয়ার কোনো কারণ নেই। তবে আমি চাচ্ছি নিজে কিছু করতে, তারপর বিবাহটা করি। তবে তাই হোক। 3 বছর পর সেই দিনের ঘটনার পর নীলার জ্ঞান ফিরল, মানসিকভাবে ভেঙে পড়ে, চরমভাবে মানসিক রোগী হয়ে যায়। আর মেহু সেই বছরে তার ছোট্টবেলায় ভালোবাসা এক তৌফিকের কাছে চলে যায় কানাডায়। সেখানেই তার সুখী দাম্পত্য জীবনে অতিবাহিত করছে। আজ নাদিয়া আর সাব্বিরের শুভ বিবাহ। রহিম সাহেব আজ ভীষণ খুশি, রাহেলা বেগম তার চেয়েও বেশি খুশি, সাব্বির তাদের খুশিতে আরও বেশি খুশি। বর্ষা যে সাব্বির নাদিয়ার পাশে বসে আছে, আশেপাশে অনেকেই ফিসফিস করছে। ছেলে ব্যাংকের বড় কর্মকর্তা, লাখখানেক বেতন। সাব্বির তাদের কথা শুনে হাসে আর মনে মনে বলে, আন্টি, লাখখানেক বেতন হলেও সব ছেলে মানুষের হয় না। এমন সময় নাদিয়া খোঁচা মারে সাব্বিরকে আর ফিসফিস করে বলেন, 3 বছর আমাকে অপেক্ষা করিয়েছ, আজ রাতে তোমাকে বোঝাবো আমি কি জিনিস। পাগলি, তোমার যোগ্য হয়ে তবেই এসেছি, বুঝলে? বাসর ঘরে পাশে বসে আছে নাদিয়া আর সাব্বির। এমন সময় সাব্বির নাদিয়াকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে, ভালোবাসি বউ। ঢং করবে না, কত চিঠি দিয়েছি খামে, একবারও তো বলনি ভালোবাসি। তখন বললে আজকে বলার আনন্দটা থাকতো না। আজকে ভালোবাসি বলার মানে সারা জীবনের জন্য ভালোবাসা। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তবে আমিও তোমায় ভালোবাসি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালোবাসার কুড়েঘর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকের গল্পটি এখানেই শেষ করা হলো। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।